ক্লাস 10 লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সহগল। তোমাদের লেসন 1 এবং লেসন 2 অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অর্থাৎ ফাদার সেলফ আর ফেবল অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। যারা যারা ক্লাস 10 ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করো। এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই করে কিন্তু যোগাযোগ করো। এই বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মিস করো না কিন্তু। এবং আগের বছর যেরকম তোমাদের সাজেশন আমি কমন দিয়েছিলাম সেরকমই সাজেশনও তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, এবং তার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর এর আগে যে ফেবল এবং ফাদার সেলফ পড়ালাম সেটা যদি তোমরা না দেখে থাকো ভিডিও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাচ্ছ, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো, দ্য পাসিং অফ বাপু ইউনিট 1 বাই নয়নতারা সহগল স্টার্ট করা যাক। নয়নতারা সহগল কে ছিলেন? Nayantara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সহগল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা লেখকদের মধ্যে, মানে ইংরেজিতে যারা লিখছে, ইংরেজি সাহিত্যে প্রথম ভারতীয় মহিলা লেখকদের মধ্যে একজন যিনি স্বীকৃতি পেয়েছেন। ওয়াইড রেকগনিশন হচ্ছে ভালো বা স্বীকৃতি পেয়েছেন। ওয়াইড রেকগনিশন মানে এখানে বলতে পারো যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন বা পরিচিতি লাভ করেছেন। হার ফিকশন deals with India's response to the crisis brought about by political changes, মানে রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতে যে যে সংকটগুলো দেখা দিয়েছিল সেইগুলো নিয়ে তার লেখাগুলো ডিল করে। তার ফিকশন মানে হচ্ছে তার যে লেখাগুলো রয়েছে, মানে তার যে প্রবন্ধগুলো তোমরা পাবে বা যে শর্ট স্টোরিগুলো রয়েছে সেগুলোতে তোমরা দেখছো তার ফিকশনগুলো তে কী রয়েছে, ভারতের যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভারত থেকে ব্রিটিশরা চলে যাচ্ছে এবং তারপর ভারতে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং ভারত কীভাবে সেগুলোকে ওভারকাম করছে, সমস্তটা কিন্তু তোমরা এখানে তার লেখার মাধ্যমে দেখতে পাবে। উইথ ইন্ডিয়াস রেসপন্স মানে ভারত কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, মানে সব কিছু পরিস্থিতি ভারত কীভাবে সামলে উঠছে সেটা কিন্তু তোমরা তার ফিকশনে দেখতে পাবে। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর আর নোভেল রিচ লাইক আস। তিনি তার উপন্যাস রিচ লাইক আসের জন্য 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সহগলস মেমিওর, মেমিওর মানে হচ্ছে স্মৃতিকথা, মেমিওর প্রিজন অ্যান্ড চকলেট কেক, মানে তোমাদের এই যে দ্য পাসিং অফ বাপু সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, নয়নতারা সহগলের স্মৃতিজ কথা বা মেমিওর বলতে পারো, সে যেটার নাম প্রিজন অ্যান্ড চকলেট কেক, সেখান থেকে কিন্তু এই শর্ট স্টোরিটা দ্য পাসিং অফ বাপুটা কিন্তু নেওয়া হয়েছে, মানে কিছুটা অংশ তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর সাথে সাথে ভারতে যে যে ঘটনাগুলো ঘটছে বা গান্ধীজির মৃত্যুর সাথে লোকজনের কী প্রতিক্রিয়া হচ্ছে সেই সমস্তটা কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমরা এই গল্পের মধ্যে বা এই শর্ট স্টোরির মধ্যে দেখতে পাবে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, কি তুলে ধরা হয়েছে, যে শুধুমাত্র যে অথার মানে যে লেখিকা রয়েছে তার যে কোনো ব্যক্তিগত ক্ষতি হয়েছে তা নয়, সাথে সাথে যে পুরো জাতি একটা শোকের মধ্যে ডুবে গেছে সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে তোমরা খুব ভালো করে দেখতে পাবে। যে মহাত্মা গান্ধী মারা যাওয়ার সাথে সাথে পুরো জাতির একটা যেন শোক, মানে পুরো সমগ্র জাতি যেন শোকে ডুবে গেছে বা তারা শোকাহত হয়ে পড়েছে, সেটা তোমরা এই গল্পের মধ্যে দেখতে পাবে। তো চলো ইউনিট 1 স্টার্ট করা যাক। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি যখন বাড়িতে বসে চা পান করছিলাম, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, আমাকে বিড়লা হাউসে ফোন করে ডাকা হয়। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, আমাকে বিড়লা হাউসে ডাকা হয় কিসের মাধ্যমে, একটা জরুরি টেলিফোন করে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন মানে একটা জরুরি টেলিফোন করে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। আমাকে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, অথার তাহলে দ্য অথার নয়নতারা সহগলকে বোঝানো হচ্ছে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছে। কখন গুলি করা হয়েছে, যখন তিনি একটা প্রার্থনা সভার দিকে যাচ্ছিলেন বা প্রার্থনা মিটিংয়ের দিকে যাচ্ছিলেন, বলতে পারো যেখানে প্রার্থনা সভার দিকে যাচ্ছিলেন, সেই সময় গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুট মানে গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার।
যখন আমি গাড়িতে উঠলাম তখন আমি শোকে স্তব্ধ হয়ে গেলাম। নাম মানে হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া, যে গান্ধীজির মতো একজন মহান মানুষকে কেউ গুলি করে মারতে পারে এটা কেউ বিশ্বাস করে উঠতে পারছিল না। কারণ সমগ্র ভারতবাসী গান্ধীজিকে কিন্তু ভীষণই ভালোবাসতেন। তাই গান্ধীজির মতো একজন মানুষকে, যার কিনা সমগ্র ভারত জুড়ে খ্যাতি, যাকে সমস্ত ভারতবাসী ভালোবাসে, তার কোনো শত্রু থাকতে পারে বা তাকে কেউ গুলি করে মারতে পারে, সেটাই লেখিকা বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে এটাও হতে পারে। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং অনুগামীরা, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামীরা কী করেছিল, তার পার্থিব শরীরের চারিদিকে জড়ো হয়েছিল, তার শরীরের চারিদিকে জড়ো হয়েছিল। মানে তিনি তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার যে পার্থিব শরীর রয়েছে সেই পার্থিব শরীরের চারপাশে বিড়লা হাউসে তার আত্মীয়, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয়, আর ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী, মানে যারা শিষ্যরা, তারা জড়ো হয়েছিল। গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যেহেতু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই ঘরটাতে নীরবতা ছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Flame fanned by wind কথাটা খুব ভালো করে বুঝবে, মানে কি, আগুন যদি কোনো জায়গায় জ্বলে সেখানে তার সাথে যদি বাতাস বয় তাহলে দ্রুত আগুনটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক যেমন একটা এক্সাম্পল তোমাদের দিই, যেমন পাড়াতে যদি কোনো একটা বাজে কিছু ঘটনা ঘটে, যে ধরো কোনো একটা মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে, কথাটা আমি বলছি, তোমরা তাহলে ভালো করে রিলেট করতে পারবে। এই খবরটা কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ কিছু পাড়ার কাকিমার জন্য। এবং এটা হয়ও, যারা যারা ভিডিও দেখছো তারা বলতেও পারবে যে পাড়ায় কোনো মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে, এই খবরটা মানে একেবারে বলতে গেলে আগুন যত স্পিডে না ছোটে তার থেকেও বেশি মানে রমরমিয়ে খবরটা পাড়ার মধ্যে পুরো পাড়ায় ছড়িয়ে যায়। হয়তো সেই ঘটনাটা ঘটেনি, কারো কানে পৌঁছে যে কথাটা, সেই কথাটা মানে গুজবটা খুব তাড়াতাড়ি রটে যায় ওই কাকিমাদের জন্য। তো এইরকমই গান্ধীজির মৃত্যুর যে খবরটা, সেটা মানে কেউ মানুষ মেনে নিতে পারছে না। দিল্লিতে যেন আগুনের লেলিহান শিখার মতো খবরটা যেন ছড়িয়ে পড়েছে। এখানে এক্সাম্পলটা আমি বোঝালাম কিসের জন্য, যদিও এই কনটেক্সটটা আমি আনতে চাইনি, তাও তোমাদের এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি যে কীরমভাবে খবরটা অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়েছে। মানে এত দ্রুত ছড়িয়ে গেছে, মানুষ বিশ্বাস করতে পারছে না যে গান্ধীজিকে কেউ মারতে পারে, গান্ধীজিকে কেউ গুলি করে কেন হত্যা করবে। যে মানুষটাকে সবাই ভালোবাসে, যাকে জাতির জনক বলা হয়, ফাদার অফ দ্য নেশন বলা হয়, সেই মানুষটাকে কেউ গুলি করে হত্যা করবে, সেটা কোনো ভারতবাসী মেনে নিতে পারেনি। যেটা হতে পারে তার মানে নিজেদের কানকে কেউ বিশ্বাস করে উঠতে পারছে না যে এটা আদৌ হয়েছে। Sad groups of men and women had collected round Birla House. শোকাহত মহিলা এবং পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রত্যেকটা জানলা দিয়ে কি দেখা যাচ্ছিল, প্রত্যেকটা জানলা দিয়ে বাদামি ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছিল। ভারতীয়দের কমপ্লেকশন কীরকম বা ভারতীয়দের গায়ের রং কীরকম, তামাটে ব্রাউন। তো প্রত্যেকটা জানলা দিয়ে মানে দেখা যাচ্ছিল যে জানলা খোলা রয়েছে, তো প্রত্যেকটা জানলা দিয়ে মানে তারা এসে মুখ বাড়াচ্ছিল। আর ব্লার কেন, যেহেতু তারা শোকাহত হয়ে গেছে গান্ধীজির মৃত্যুতে, তারা বিবর্ণ হয়ে গেছে, বাদামি বা তামাটে ঝাপসা মুখ দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কেউ কোনো কথা বলছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল যে কয়েক মুহূর্তের জন্য সময় সেখানে স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না, কেউ কিছু আওয়াজ করছে না, কোনো আওয়াজ আসছে না, সবাই চুপ করে রয়েছে, মানে কেউ মেনেই নিতে পারছে না যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা প্রথমে এতটাই স্তব্ধ হয়ে গেছিলো যে তারা কথা বলতে পারছিল না, মানে কথা বলার শক্তিটা হারিয়ে ফেলেছিল। তারা বিশ্বাস করে নিতে পারছে না, মেনে নিতে পারছে না যে তাদের প্রিয় গান্ধীজি আর এই পৃথিবীতে নেই, তাকে কেউ গুলি করে হত্যা করেছে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি, তারপর তারা কি করতে থাকে, জোরে জোরে আর্তনাদ করে কাঁদতে থাকে। ক্ল্যামার্ড মানে বিলাপ করা হয়েছে, যেরকম কোনো মরা বাড়িতে গেলে দেখবে দুই কি একজন স্ত্রীলোক থাকে যারা খুব সুর টেনে টেনে মানে কান্না করে যে ওগো আমার কি হবে গো, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, এই রকম ধরনের কথাবার্তা তারা বলে। তো এরকমভাবে সুর টেনে টেনে তারা কাঁদে। সেটা আমি কোনো রকম কনটেক্সটে যাচ্ছি না, আমি বলছি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, সেরকমভাবে তারা জোরে জোরে কাঁদতে থাকে। শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, মানে প্রথমে তারা বিলাপ করতে থাকে, ওগুলোকে বিলাপ করা বলে, যেমন বললাম কাঁদার কথাটা। শাউটিং চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে। দে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারপর তারা একসাথে দল বেঁধে কী করে
ধাক্কাধাক্কি করে বিড়লা হাউসে ভেঙে ঢোকার চেষ্টা করে। দে কামড এ লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। তারপর তারা একটু শান্ত হয়, কামড মানে হচ্ছে শান্ত হওয়া, একটু শান্ত হয়। কখন শান্ত হয়? যখন এটা ঘোষণা করা হয় যে তাদের প্রত্যেককে শেষকৃত্যের আগে, মানে গান্ধীজির শেষকৃত্যের আগে গান্ধীজিকে দেখার সুযোগ করে দেওয়া হবে। ফিউনারেল মানে হচ্ছে শেষকৃত্য। When one is faced with the shock of a loved one's death, যখন কারোর কোনো প্রিয়জন মারা যায় তখন সে বলে, কি বলে, মানে উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ। কারো যদি কোনো প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ মারা যায়, সেই শোকটা সে পায়, তখন সে বিলাপ করে বলে, কি বলে? ওয়ান উইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। আমার এখন কি হবে? সে যে আমায় ছেড়ে চলে গেছে, মানে তাকে ছাড়া আমি কি করে বাঁচবো? সে তো আমাকে একা করে দিয়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল। যে এই সমস্ত শোকাহত মানুষ যারা ছিল সেই লোকেদের মনে এই প্রশ্নটাই নিশ্চিতভাবে ঘুরঘুর করছিল যে এতদিন তো গান্ধীজি ছিল, আমাদের পথ দেখানোর মতো কেউ ছিল, এখন গান্ধীজি চলে গেছে, এবার কি হবে? এবার আমাদের কি হবে? দে লুক লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে যেন মনে হচ্ছে যে তারা অনাথ হয়ে গেছে, হারিয়ে যাওয়া শিশু বা অনাথ শিশুর মতো, যে তাদের কোনো বাবা মা নেই, হারানো শিশুর মতো তাদের মনে হচ্ছিল। It was the question in many of our hearts as well, as we sat still shocked and unbelieving. এটা আমাদের অনেকের মনেও, মানে আমরা যারা সমাজের একটু বোঝদার মানুষরা রয়েছি তাদের মধ্যেও, বা সমজদার মানুষরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগ মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা ছিল। আমরা বসেছিলাম স্তব্ধ হয়ে এবং মেনে নিতে পারছিলাম না যে গান্ধীজি আর আমাদের মধ্যে নেই, বিশ্বাস করে উঠতে পারছিলাম না। আনবিলিভিং মানে অবিশ্বাস্য মনে হচ্ছিল ব্যাপারটা, যে গান্ধীজি আর বেঁচে নেই। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিও সম্প্রচারণ শুনলাম যে ভারতের লোককে রেডিওতে সম্প্রচার করে বলা হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই। তো চলো, ইউনিট 1 এখানে শেষ হলো। দেখা যাক এরপর ইউনিট 2তে কী আসে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে।